সংস্কার নিয়ে কিছু দ্বিমত থাকলেও জাতি এবং রাষ্ট্রের স্বার্থে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। সব বিষয়ে হয়তো একমত হবো না, কিন্তু তারপরে আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি। লন্ডনের বৈঠককে প্রশ্নবিদ্ধ করলে সামনের চলার পথ বাধাগ্রস্ত হবে, মন্তব্য আমির খসরু মাহমুদের। খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে। শুরু হলো দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। ন্যায় বিচার নিশ্চিত করতে সবার সহায়তা চাইলেন বিচারক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা, তেহরান ছেড়ে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে ট্রাম্পের বিবৃতি। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। সংস্কার নিয়ে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জাতি এবং রাষ্ট্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের শুরুতে এই আহ্বান জানান তিনি। ঐকমত্য কমিশনের এই বৈঠকে 30টি রাজনৈতিক দল যোগ দিয়েছে। বিএনপি থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এতে অংশ নিয়েছেন, আর এনসিপি থেকে তাসনিম জারা, আরিফুল হক আদিব যোগ দিয়েছেন। এছাড়াও রুহিন হোসেন প্রিন্স, আসাদুজ্জামান ফুয়াদ, মোস্তাফিজুর রহমান ইরান, গাজী আতাউর রহমান সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারাও কমিশনের এই বৈঠকে যোগ দিয়েছেন। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সহ প্রয়োজনীয় বিভিন্ন ইস্যু এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করতে আবারও এই বৈঠকে বসেছে কমিশন। এর আগে 3 জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো একমত হবো না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের কোনো অবস্থান নেই, আমরা বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো দিয়েছি, গত 2 মাসের আলোচনায় অর্থাৎ প্রথম পর্যায়ের আলোচনায় কিছু কিছু বিষয় এসছে, তাতে করে কিছু কিছু অন্যান্য প্রস্তাব এসছে। সেই প্রস্তাবগুলো আমরা সন্নিবেশিত করেছি, সেগুলো যাতে আমরা আলোচনা করতে পারি। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের পরে এই মুহূর্তে কথা বলছেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি গাজী আতাউর রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই বিষয়ে তাদের আমরা দেখলাম আগ্রহটা বেশি, তো বললাম যে এটার সাথে তো আসলে আগামীতে দেশ কিভাবে চলবে এটার তেমন কোনো সম্পর্ক নেই। আর অতীতে এই জন্যে স্বৈর শাসন কায়েম হয় নাই, ফেসিবাদ কায়েম হয় নাই, সংকট তৈরি হয় না। এটা তো সংকটের জায়গা না। সংকটের জায়গা যেগুলো আছে এগুলো আপনারা সংস্কার করেন, আমরা এই কথা বলেছি। অবশ্যই আমরা চাই নারীরা অবশ্যই সম্মানজনক অংশ নেক এবং তারা রাজনীতিতে আরো বেশিভাবে আসুক, এটা তো আমাদের অবশ্যই চাওয়া আছে। আমরা সম্মানজনক অবস্থান চাই। এই জন্যই আমরা বলেছিলাম যে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে নারীদেরকে এখানে একটা সম্মানজনক আসন তাদের জন্য নির্ধারণ করতে। এটা বরং নারীদের জন্য সম্মানজনক হবে, ওয়াইজ হবে। আমরা সেটাই বলেছি। না, এই প্রশ্ন তো আজকের এখানে নাই। এই সংস্কার কমিশনে তো এই বিষয়ে আলোচনা হয় নাই, তাই না? যে বিষয়ে আলোচনা হয়েছে আমরা ওই বিষয়ের উপরে থাকি। আস্থা বিল এবং অর্থ, এর সাথে আমরা একমত আছি। এই অর্থ বিল এবং আস্থা বিলটা যাতে সংরক্ষিত থাকে আর্টিকেল 70-তে, আমাদের এই বিষয়ে একমত আছে। জি, ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ইসলামী আন্দোলনের প্রতিনিধি গাজী আতাউর রহমান। আমরা সরাসরি সেখানেই ছিলাম। লন্ডনের বৈঠককে প্রশ্নবিদ্ধ করলে সামনের চলার পথ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ আরও বলেন, জাতির জন্য ইতিবাচক এই বৈঠক ধরেই সব সমস্যার সমাধানে পৌঁছাতে হবে। আমির খসরু বলেন, নির্বাচনের তারিখ নিয়ে ইসির সাথে অবশ্যই কথা বলা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। বলেন, ইশরাক হোসেনের মেয়র এবং শপথ প্রসঙ্গে সরকারের কার্যক্রমের উপর নজর রাখছে বিএনপি। এ সময় ইশরাক হোসেনের শপথ পড়ানোর ইস্যুতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের সামনের দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। আমি তো মনে করি খুবই সুষ্ঠু একটা বিবেচনা প্রসূত আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। তো আমরা একটু ধৈর্য সহকারে এগোতে থাকি। আমি মনে করি সব কিছু সমাধান আগামী দিনে হবে এবং সময় মতো দেশে নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। স্থানীয় সরকারের আইন অনুযায়ী শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা বন্ধ যেন না হয় সেজন্য দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীদের তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। সকালে নগর ভবনের সামনে গণ অবস্থান কর্মসূচি শেষে এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন, তাই তার পদত্যাগের দাবি জানান তিনি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি। নগর ভবনের অচল অবস্থার জন্য বর্তমান সরকারকে দায়ী করে দ্রুত মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দিলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দিয়েছেন তিনি। জরুরি সেবাগুলো আপনারা জেনে থাকবেন যে এটা ওয়ার্ড পর্যায় থেকে সবসময় এই সেবাটি দেওয়া হয়ে থাকে। ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকেই এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে। অতএব যারা এই জরুরি সেবাটি দিবেন তারা এই নগর ভবনে তাদের অফিস করার কোনো বিষয় নেই, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার বিষয় রয়েছে, যেটি আমি আগেই বলেছি। শুরুর থেকে যখন থেকে এই আন্দোলনটি শুরু হয় তখন এই সংশ্লিষ্ট যারা কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলনেও যারা যুক্ত হয়েছে তাদের মাধ্যমে আমরা এই দিক নির্দেশনাটি শুরু থেকেই দিয়ে এসেছি, যাতে করে জনগণ তার জরুরি সেবাটি নিয়মিতভাবে পেয়ে থাকে। জুলাই আন্দোলনে অপরাধীদের ন্যায় বিচার নিশ্চিতে কোনো হুমকি পরোয়া করা হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। সকালে ট্রাইব্যুনাল 2-এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারপতিরা দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে চেয়ারম্যান আরও বলেন, বোমা কিংবা গুলির ভয়ে তারা ভীত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে আর কখনো কোনো শাসক দিনের ভোট রাতে নেওয়ার চেষ্টা না করে সেজন্য ফ্যাসিবাদী সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার বিচার কাজ এগিয়ে নিতে এই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা। গত 15 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে দেশে যে গুমের সংস্কৃতি রেখে গেছে তা যেন আর ফিরে না আসে, সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময় একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে, যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে, এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের
হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে তলব করেছে দুদক। সংস্থাটির উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন রাজুক চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে তাদেরকে আগামী 22 এবং 23 জুন তলব করা হয়। টিউলিপ সিদ্দিকের প্রভাবে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা প্রদানের ক্ষেত্রে তৎকালীন রাজুকের চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সদস্য ভুইয়া রফিউদ্দিন, কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, পরিচালক নুরুল ইসলাম সহ সংশ্লিষ্ট 9 জন দায়িত্ব পালন করে। তাদেরকে খুঁজে বের করে কী ধরনের অনিয়ম হয়েছে তা দেখতে চায় দুদকের তদন্তকারী কর্মকর্তা। একই ঘটনায় টিউলিপ সিদ্দিককে 22 জুন তলব করা হয়েছে। বরিশাল, খুলনা বিভাগ সহ দেশের 58 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরগুনা জেলায়। এখানে আক্রান্তের সংখ্যা প্রায় 2000। সোমবার রাতে বরগুনার বাদল নামের এক কৃষক এবং বরিশালে জয়নাল নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর বরগুনায় ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 16-তে। হঠাৎ করে ডেঙ্গু সংক্রমণের কারণ চিহ্নিত করা না গেলেও চিকিৎসকরা বলছেন এর জন্য দায়ী সবার অসচেতনতা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় বরিশাল মেডিকেলে দেখা দিয়েছে শয্যা সংকট। এতে অনেককে ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দা বা মেঝেতে। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগ এসেছেন বরগুনা থেকে। আমরা এখন সুস্থ আছি মোটামুটি, এই প্লাটিনামটা কম। ভাড়াটিয়ার 3 বাসায় হয়েছে, মানে তিনজনের হয়েছে। আমার এরপরে যে আমার বোনের হয়েছে, আমার বোনের মেয়ে হয়েছে। এই মাত্রায় ডেঙ্গু বাড়ার কারণ এখনো চিহ্নিত করতে পারেননি চিকিৎসকরা। তবে প্রাথমিকভাবে তারা জানান মানুষের অসচেতনতাই অনেকাংশেই কারণ। একটু নিজেদের নিরাপদে চলা উচিত। যেমন এই আন্টিরা কয়েল ধরে রাখছে, ওনার মশারির ভিতরে রাখা লাগতো আর কি, বুঝছেন, কারণ ওনার কাছ থেকে আরো 5 জনও ছড়াইতে পারে। বরগুনা জেনারেল হাসপাতালের মেঝেতেও চিকিৎসা নিচ্ছে বহু ডেঙ্গু আক্রান্ত রোগী। আক্রান্তদের বেশিরভাগই বরগুনা পৌর শহর ও সদর উপজেলার বাসিন্দা। একই সঙ্গে জেলার পাথরঘাটা, বামনা, বেতাগী ও আমতলীতেও বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। পটুয়াখালীতে 24 ঘন্টায় নতুন 18 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন ভর্তি আছে। শুক্রবার অসুস্থ হয়েছে, মঙ্গলবারে লইয়েছি, জ্বর হয়েছে, বমি, তারপর বমি ভাব, তারপর এই ডাক্তারের কাছে সেই সিবিসি করছি, তারপর ডেঙ্গু ধরে পড়ছে। পুরো শরীর ব্যথা এবং মাথা ব্যথা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় চাই সম্মিলিত সচেতনতা। এই পানি যেন জমে না থাকে এটা খেয়াল রাখতে হবে। মানে এমন কোনো কন্টেনার ওখানে রাখা যাবে না যে দীর্ঘদিন জমে থাকতে পারে। আর পানিগুলো দ্রুত ডিসপোজ করতে হবে, আর মশারি ইউজ করতে হবে। ঝালুকাঠিতেও জ্বর, কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ। পরশুদিনকে জ্বর আসছে, তো কালকে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে ডেঙ্গু ধরা পড়ছে। খুলনা বিভাগে ক্রমাগত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 10 জন রোগী। যেখানে পানি জমে থাকতে পারে এই ধরনের কোনো কিছু যেন আমরা না রাখি, বা এগুলো থাকলে যেন আমরা পরিষ্কার করে ফেলি। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। গত 1 মাসে গ্রামের 4 জনের মৃত্যুর পর এই ঘোষণা দেওয়া হয়। আব্দুল আল মামুন, 71। আগামী 48 ঘন্টার মধ্যে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরই মধ্যে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে 76 মিলিমিটার। মঙ্গলবার সকাল থেকে দেশের সব সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পার্বত্য এলাকায় পাহাড় ধস নিয়েও দিয়ে রাখা হয়েছে সতর্কতা সংকেত। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ 7 মিলিমিটার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু আমরা দেখছি আগামী কয়েকদিন ধরে সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আর একটা জিনিস হচ্ছে যেটা সমুদ্র বন্দরগুলোর জন্য বা উত্তর বঙ্গোপসাগরে দেখা যায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বাতাসের বেশি আছে। এই জন্য কিন্তু আমরা বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি আজকে সকাল থেকে, এবং এটা বলবৎ থাকবে। এবং যে বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত আগামী 4-5 দিন কিন্তু থাকবে। ভারতের মেঘালয়ের টানা ভারী বৃষ্টির কারণে আবারও বাড়তে শুরু করেছে সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি।
বৃষ্টি না কমলে বৃহত্তর সিলেটে আবারও বন্যার শঙ্কা করছে প্রশাসন। এদিকে বান্দরবানে বৃষ্টির কারণে পাহাড় ধসের ভয়ে মাইকিং করছে প্রশাসন। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা ভারী বৃষ্টি হচ্ছে সিলেট সীমান্তবর্তী মেঘালয়ে। এরই মধ্যে দ্রুত বাড়ছে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি। কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখন বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া আমলশীত পয়েন্টেও পানি বাড়া অব্যাহত রয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, মেঘালয়ে বৃষ্টি না কমলে সিলেটে আবারও বন্যার শঙ্কা রয়েছে। এদিকে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, নদীর পানি বিপদসীমার অনেক নিচে থাকায় এখানে আপাতত বন্যার শঙ্কা নেই। শেরপুরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় জেলার নালিতাবাড়ি পয়েন্টে ১০ মিলিমিটার ও নাকুগাঁও পয়েন্টে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলার চেল্লাখালী, ভোগাই, মহারশী, সোমেশ্বরী নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার নিচ দিয়েই বইছে। কখনো গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে বান্দরবনের পাহাড়ে। এরই মধ্যে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে জেলা ও উপজেলায় মাইকিং করা হচ্ছে। এছাড়া পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সতর্কতা সহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হলো। জেলার সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি কিছুটা বাড়তে শুরু করেছে। মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের একটি মুদি দোকানের সামনের রাস্তা থেকে বোমার মতো একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরায়েল জানান, মঙ্গলবার সকালে গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের সড়কের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমার মতো বস্তু পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট এবং লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমার মতো বস্তু উদ্ধার করা হয়। তবে কে বা কারা আতঙ্ক তৈরির চেষ্টা করছে তা এখনও জানা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানির বিষয়ে প্রস্তুতি নিচ্ছে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান, আপাতত এই যুদ্ধের প্রভাব বাণিজ্যে না পড়লেও দীর্ঘমেয়াদী সংঘাতে তার প্রভাব থাকবে। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যে গুরুত্বপূর্ণ রুট উল্লেখ করে অর্থ উপদেষ্টা আরও বলেন, সরকার প্রত্যাশা করছে যুদ্ধ দীর্ঘ সময় নিয়ে চলবে না। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো তো ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী আসে সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। শত চাইলেও যেখানে কর ছাড় মেলে না, সেখানে না চেয়েও কর ছাড় পেয়েছে মোবাইল অপারেটররা। ঘোষিত বাজেটে তাদের টার্নওভার কর কমানো হয়েছে 0.5%। অভিযোগ উঠেছে, মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংককে সুবিধা দিতেই কর কমিয়েছে এনবিআর। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। গত 19 মার্চ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। কর্পোরেট কর কমিয়ে আনা, ন্যূনতম কর সমন্বয় করা সহ বৈঠকে 23 দফা প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। তবে টার্নওভার কর কমানোর কোনো প্রস্তাব ছিল না। দাবি না থাকলেও বাজেটে এ কর 2 থেকে কমিয়ে 1.5% করা হয়েছে। টার্নওভার কর কমানোর এমন উদ্যোগে অবাক হয়েছেন এনবিআরের অনেক কর্মকর্তা। তারা জানান, দেশের 4 মোবাইল অপারেটরের মধ্যে গ্রামীণফোন ও রবির কর নিয়ে মাথা ব্যথা নেই, কারণ তারা লাভজনক কোম্পানি ও নিয়মিত কর্পোরেট কর দেয়। আর সরকারি কোম্পানি টেলিটকের ব্যবসা খুবই সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, অনেক কোম্পানি নানাভাবে আয় ব্যয়ের তথ্য গোপন করে, এ কারণে ন্যূনতম করের বিধান রাখা হয়েছে।
তথ্য মতে 4টি মোবাইল অপারেটরের মধ্যে 2টি ইতিমধ্যে লাভের মুখ দেখেছে। এই 0.5% ন্যূনতম কর হার হ্রাসের কারণে তাদের জন্য সরকারের রাজস্বের কোনো ক্ষতি আমি দেখছি না, বরঞ্চ যে 2টি কোম্পানি এখনও লাভের মুখ দেখেনি তাদের কাছ থেকে সরকার হয়তো 0.5% রাজস্ব কম পেতে পারে। কর্মকর্তারা জানান, টার্নওভার কর কমাতে ফোরামের মাধ্যমে না গিয়ে এককভাবে এনবিআর এ যোগাযোগ করে বাংলালিংক। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় কোম্পানিটির সঙ্গে। নিজেরা বক্তব্য না দিলেও অ্যামটবের মাধ্যমে জবাব দেয় বাংলালিংক। কর কমানোর উদ্যোগ স্বাগত জানায় সংগঠনটি। মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে যেটা 2% ছিল সেখান থেকে কমিয়ে 1.5% করা হয়েছে, যেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপারেটরদেরকে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য দেবে। মোবাইল ফোন অপারেটরের টার্নওভার কর কমানোর ফলে রাজস্বে কী প্রভাব পড়তে পারে তা বিশ্লেষণ করেনি এনবিআর। যদিও কর নীতি বিভাগের কর্মকর্তাদের দাবি রাজস্ব আদায়ে তেমন প্রভাব পড়বে না। এ বিষয়ে কোনো বক্তব্যও দেননি এনবিআর চেয়ারম্যান। প্রভাব বিশ্লেষণ না করে বাজেটে কর নীতি প্রণয়নের সমালোচনা করেছেন অর্থনীতিবিদরা। পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এটা সুবিধা কারা পাবেন, কারণ এখানে তো কোম্পানি কম আছে। যখনই আপনি স্বচ্ছতা জবাব দিতে থাকবে না তখন এটার সুবিধা বিভিন্নভাবে নেওয়া হয়, এবং আমরা গত সরকারের সময় দেখেছি যে এই ধরনের বাজেটের বিভিন্ন কর পদক্ষেপকে ব্যক্তি স্বার্থের জন্য, গোষ্ঠী স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, টার্নওভার কর কমানোর দাবি কয়েক বছর আগে জোরে সোরে উঠেছিল, কিন্তু রাজস্ব ক্ষতির আশঙ্কায় সে প্রস্তাব আমলে নেয়নি এনবিআর। এতে একটি অপারেটর পুঁজিবাজারে যেতে বাধ্য হয়। রুহুল আমিন, 71, ঢাকা। 150 টাকা পর্যন্ত দামের প্লাস্টিকের চপ্পল, স্যান্ডেলে ভ্যাট আরোপের ফলে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট কারখানা। ব্যবসা চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের হাতে, এমন অভিযোগ করেছেন পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির নেতারা। বলেন, ভ্যাট বাড়ানোর ফলে উৎপাদন খরচ বেড়েছে কম দামি এসব পণ্যের, ফলে কমেছে উৎপাদন এবং বিক্রি। নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। নেতারা জানেন, দেশে প্লাস্টিকের চপ্পল উৎপাদন কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে পরিবেশেও, কারণ পুরনো জুতা, স্যান্ডেল গলিয়ে এসব চপ্পল উৎপাদন করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ খাতে আবারও ভ্যাট অব্যাহতি সুবিধা রাখার কথা জানিয়েছে ব্যবসায়ীরা। এরপর একটি মানববন্ধন করেন পাদুকা কারখানার মালিক এবং শ্রমিকরা। গত জানুয়ারিতে 150 টাকা পর্যন্ত দামের স্যান্ডেলে 15% ভ্যাট বসায় এনবিআর। ঘোষিত বাজেটেও এই কর অব্যাহত রাখা হয়। ভারত ওরা কিন্তু 500 টাকা পর্যন্ত ভ্যাট অব্যাহতির সুবিধা দিয়ে রেখেছে। ওদের দেশে যে রাবারের স্যান্ডেল এবং প্লাস্টিকের যে পাদুকা আছে সেটা যাদের মূল্য সীমা হচ্ছে 500 টাকা পর্যন্ত, তাদের উপর কোনো ভ্যাট ইম্পোজ করা নাই। ভ্যাটের জন্য অনেক ধরনের ডকুমেন্টেশন মেনটেন করা লাগে, আমরা জানি। এগুলো করার মতো ওরা প্রস্তুত না এই মুহূর্তে। এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয় তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা আর পড়তে পারবে না। পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ, ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন। এবার চামড়ার কিছুটা দাম পেলেও আড়তদারদের সিন্ডিকেটে দৌরাত্ম্যে লোকসানের মুখে রংপুরের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। সরকার দাম নির্ধারণ করে দিলেও তার অর্ধেক দামও দিচ্ছে না ট্যানারি মালিকরা। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, চামড়ার দাম এবং সংরক্ষণ নিশ্চিতে মনিটরিং অব্যাহত রাখা দরকার। শাহ বায়াজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ঈদের এক সপ্তাহ পর মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, তারা সরকার নির্ধারিত দামে চামড়া কিনলেও নির্ধারিত দামে বিক্রি করতে পারেননি। পাশাপাশি চামড়া সংরক্ষণের লবণও কিনতে হচ্ছে চড়া দামে, কিন্তু আড়তদাররা সিন্ডিকেট করে তাদের ন্যায্য দাম দিচ্ছে না। লবণ বেড়ে ফেরি দিবি, এই হিসেবে চামড়া 1200 টাকা 1100 টাকা দাম, সেই হিসেবে চামড়া কিনছি গ্রামে, এই কিনছি 800 900 500 700 ঠিক নেই গড়ে, সেই চামড়া আনিয়া আসল থেকে লস। আমাদের চামড়া এখনই ইউরোপে যাওয়ার ব্যবস্থা করুক সরকার। এখনই চামড়ার দাম 4000 5000 6000 7000 টাকা লাগবে। বিদেশ আমাদের বাংলাদেশে আসতেছে না, কোনো মান হচ্ছে না, এই জন্য ফিনিশিংটা থাকাকালীন আমাদের বহু ক্ষয়ক্ষতি হচ্ছে। বুলু করলে মাল বিদেশ চলে যাবে, বিদেশে গ্রান্টেড করবে। মৌসুমী ব্যবসায়ীদের এই অভিযোগ অস্বীকার করে আড়তদারদের দাবি, সরকার দাম নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকরা সে দামে চামড়া কেনেন না। পাশাপাশি এই চামড়া বিক্রির টাকা দিনের পর দিন ফেলে রাখতে হয়। মাল করেছে 300 350 400, শতকরা মনে 50 টাকা। আমরা তো ক্যাশ প্রায় 10 লাখ টাকার মতো কিনছি 1200 চামড়া,
এখন যেভাবে বাজার চলতেছে সেই অনুসারে তো আমার প্রায় 4 লাখ থেকে 5 লাখ টাকা আমরা লুজার হয়ে যাবো। চামড়া কেনার পরে লবণজাত করে চামড়া তো রক্ষা করছি আমরা। এখন হাটে আসিয়া মনে করেন দেখতেছি চামড়া আমাদের দাম করতেছে 700 টাকা, 750 টাকা। আড়তদাররা আরও জানান, আমাদের দেশ থেকে কাঁচা চামড়া চীন ও ভারতের কাছে বিক্রি করে ট্যানারি মালিকরা, কিন্তু যদি চামড়া প্রক্রিয়াজাত করে ইউরোপের মার্কেটে নেওয়া যেত তাহলে সবাই ভালো দাম পেত। চামড়া শিল্পকে বাঁচাতে গেলে ওয়েট ব্লু চালু করতে হবে। ব্লু ছাড়া চামড়া শিল্পকে বাঁচানো সম্ভব না। ইউরোপে যেন রপ্তানি করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই রপ্তানিটা যেন করার বন্দোবস্ত করেন, তাহলে আমি মনে করি বাংলাদেশ অর্থনৈতিকভাবে বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে ভালোভাবে। আর এ নিয়ে বিসিকের কর্মকর্তারা জানান, অতিরিক্ত লাভের আশায় দাম নিয়ে সংকট সৃষ্টি করছে মধ্যস্বত্বভোগীরা। ট্যানারি শিল্পটাও কিন্তু আমাদের বিসিকের, আমরা কিন্তু সেখানে এই যে চামড়াগুলো সারা বাংলাদেশের চামড়াগুলো সেখানে যে কিন্তু সংরক্ষণ হবে এবং ওখানে থাকবে 2-3 মাস পর্যন্ত, থাকার পরে এটা কিন্তু দেশের বাইরে রপ্তানি হবে। এখন এই মাঝপথে কেনা বেচা হয়তো বেশি মুনাফার জন্য হয়তো এই কাজটি করা হয়। সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এবার রংপুরের প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে 100 থেকে 500 টাকায়, ছাগলের চামড়া বিক্রি হয় 5 থেকে 10 টাকায়। সরকার নির্ধারিত পশুর চামড়ার দাম, গরুর চামড়া ঢাকার ভেতর 1350 টাকা, গরুর চামড়া ঢাকার বাইরে 1150 টাকা, খাসির চামড়া প্রতি বর্গফুট 22 থেকে 27 টাকা, ছাগলের চামড়া প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। ফরিদপুরে অনেকেই পরিকল্পিতভাবে গড়ে তুলেছেন আম বাগান, আর এসব বাগানে শোভা পাচ্ছে প্রায় 100 জাতের বাহারি আম। এর মধ্যে নজর কেড়েছে জাহাপুরের কৃষি উদ্যোক্তা জ্যোতির্ময় মান্নানের আম বাগান। জেলার কৃষি বিভাগ বলছে, এসব বাগান গড়ে ওঠায় আমের উৎপাদন বাড়ার পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুরের কৃষি উদ্যোক্তা জ্যোতির্ময় মান্নানের 7 একর আমের বাগানের গাছে গাছে ঝুলছে প্রায় 80 জাতের আম। তিনি জানান, 2014 সালে 2 একর জমিতে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছিলেন এই আম বাগান। এখন তার বাগানে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের, আর বাগান করতে আগ্রহীদের নানা পরামর্শ দিচ্ছেন তিনি। যে অনেকেই ইউটিউবারদের অনেক কথায় আকাশ কুসুম অনেক লাভের কথা বলে, অতটা লাভ না, কিন্তু ভুল করে ফাঁদে পা দিয়ে অনেক লুজার হয়। মানে বাগান করা না শিখে, না জেনে, না বুঝে জায়গা লিজ নিয়ে বাগান করতে যেয়ে অনেকে অনেক রকম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা না বুঝে, না জেনে, না শিখে কোনো কাজ করবেন না। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, গত 1 দশক ধরে জেলায় গড়ে উঠেছে নতুন নতুন আম বাগান। এতে যেমন ফলের উৎপাদন বাড়ছে, তেমনি মিটছে পুষ্টির চাহিদাও। নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি। ফসলের উৎপাদন পাশাপাশি পুষ্টির চাহিদা নিরসনে যথেষ্ট ভূমিকা রাখবে, এবং আমরা যে বিষয়টি পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে যে নতুন নতুন যে জাতগুলি আছে, যেটি বিশেষ করে বাড়ি 4, বাড়ি 11, কাটিমন আছে, এরপরে হচ্ছে গৌরমতি, এই জাতগুলি সম্প্রসারণের মাধ্যমে আমের উৎপাদন বৃদ্ধি পাবে। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে চলতি বছর পুরো জেলায় 2300 হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে, যা থেকে 20,500 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, 71। ইসরায়েল এবং ইরানের পরস্পরের উপর হামলা গড়িয়েছে 5ম দিনে। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে তেহরান ত্যাগ করার জন্য ইরানের নাগরিকদের প্রতি সতর্কবার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে 220 জনে ছাড়িয়েছে। অন্যদিকে ইসরায়েলে 20 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ইসরায়েল ও ইরান একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালিয়েই যাচ্ছে, নেই থামার কোনো লক্ষণ। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার কথা জানিয়ে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবার দ্রুত তেহরান খালি করা উচিত। ইরান তার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে এই প্রাণহানি এড়ানো যেত বলে তিনি জানান। ট্রাম্পের এই পোস্টের কিছু পরই তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ট্রাম্প G7 শীর্ষ সম্মেলন থেকে একদিন আগে বেরিয়ে যান। হোয়াইট হাউসের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করছে তা সত্য নয়। এর আগে ইসরায়েলের তেল আবিব, মধ্য ইসরায়েল সঙ্গে আশদ এবং আশকেলনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরান কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্র অথবা বোমা শেল্টার কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়াই চলমান যুদ্ধের সবচেয়ে সহজ উপায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা যা প্রয়োজন তাই করছি। খামেনিকে সরিয়ে দিলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরান ও ইসরায়েলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা বন্ধের আহ্বান জানান। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে শান্তি এবং স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে বিশ্বের 7টি শিল্পোন্নত দেশের জোট G7। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। একই সঙ্গে দেশটির নিরাপত্তার প্রতিও G7 এর সমর্থন অব্যাহত থাকবে। তবে বিবৃতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন G7 এর নেতারা। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং সন্ত্রাসের প্রধান উৎস হিসেবে ইরানকে চিহ্নিত করেন তারা। G7 এর ওই বিবৃতিতে আরও বলা হয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তবে ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়েই পুরো অঞ্চলের অস্থিরতা কমতে পারে বলেও তারা মনে করেন। পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি নিয়ে যে অস্থিতিশীল অবস্থা চলছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে ইরান ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানান। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, দুই নেতা একমত হয়েছেন যে ইরানের পরমাণু কর্মসূচি সহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলোর রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধান জরুরি। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ সংলাপ এবং সহযোগিতার উপর গুরুত্ব দিয়েছেন পুতিন এবং এরদোয়ান। এর আগে এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে যে কোনো হামলার আনুপাতিক জবাব দেবে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১-এর।